লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ, তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণ। একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে। 6টি আইনের 27টি ধারায় মামলা রুজু হল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা যেরকম দেওয়া হয়েছে, তার পাশাপাশি ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের বিভিন্ন ধারা দেওয়া হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ধারা দেওয়া হয়েছে, জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম মানা হয়নি বলে একাধিক ধারা। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির পর এবার অভিযোগ করেছেন সুখদেব দাস নামে ডায়মন্ড হারবারের রায়নগরের এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত 2 তারিখে অভিযোগকারী ডায়মন্ড হারবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সরাসরি অভিযোগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে চিকিৎসা সেবা প্রদানের ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, এরকম নানা অভিযোগ করা হয়। যদিও ক্যামেরার সামনে এ নিয়ে কিছু বলতে চাননি অভিযোগকারী। নো কমেন্টস, এখনো পর্যন্ত বলার মতো কিছু আসেনি। কমপ্লেনটা করেছেন তো আপনি? আমি বললাম নো কমেন্টস, এখনো বলার মতো কিছু আসেনি। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 16টি ধারায় রুজু হয়েছে মামলা। 318-র 4 ধারায় প্রতারণা, 319-এর 2 ধারায় অন্যের পরিচয় দিয়ে প্রতারণা, 335 ধারায় মিথ্যা বা জাল নথি তৈরি করা, 336 নম্বর ধারায় জালিয়াতি, 338-এ গুরুত্বপূর্ণ নথি জাল করা এবং সেই জাল নথিকে আসল হিসেবে ব্যবহার করা, ভেজাল বা ক্ষতিকর ওষুধ সংক্রান্ত অপরাধ, ভেজাল ওষুধ বিক্রি বা সরবরাহ, নকল বা ভুয়ো ওষুধ বিক্রি বা বিতরণ, ওষুধ সংক্রান্ত প্রতারণামূলক বা বেআইনি কার্যকলাপ, মানুষের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার মতো কাজ, আঘাত বা গুরুতর আঘাতের সঙ্গে সম্পর্কিত অপরাধ, অপরাধমূলক ষড়যন্ত্র, সংগঠিত অপরাধে সহায়তা এবং একাধিক ব্যক্তি এক উদ্দেশ্যে অপরাধমূলক কাজের অভিযোগে রুজু হয়েছে মামলা। সেবাশ্রয় নিয়ে অনেক কথা শোনা যাচ্ছিল। আজকে সেই যারা সেবাশ্রয়ের নাম করে মানুষকে ঠকিয়েছিলেন, মানুষের সাথে প্রতারণা করেছিলেন, তাদের মুখোশ আবার খুলে গেল। সত্যি বলতে আমরা অবাক হচ্ছি। মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি রুইদাস মা হতে এসে মৃত হয়ে বাড়ি ফিরল। তার একদিনের শিশু কোনোদিন তার মা বলতে পারলো না এই ভেজাল ওষুধের কারণে। আর আমরা দেখছি এখানে সেবাশ্রয়ের নামে সরকারি ব্যবস্থার পাল্টা একটি ব্যবস্থা করার চেষ্টা হলো, সেটা নাকি ডায়মন্ড হারবার মডেল। এবং সেই ডায়মন্ড হারবার মডেলের নামে সেখানে কোনো রকম কোনো আইনকে পাত্তা না দিয়ে, সমস্ত আইনকে তুচ্ছ করে সে ওষুধ, সে এক্সরে মেশিন, সে ইউএসজি মেশিন, যা যা আইন আছে সমস্ত আইনকে তুচ্ছ করে, আইনের পরোয়া না করে ইচ্ছা মতো, এবং যে চিকিৎসকরা তার নিজস্ব স্পেশালিটিতে চিকিৎসা করতে পারেন, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক নিশ্চিতভাবেই তিনি মানুষের চিকিৎসা করতে পারেন এবং তিনি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারেন। একজন আয়ুর্বেদ চিকিৎসক নিশ্চিতভাবেই একজন আয়ুর্বেদ ওষুধ দিয়ে মানুষকে চিকিৎসা করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে বাধ্য করা হচ্ছে মডার্ন মেডিসিনের ওষুধ দিতে, আর মানুষকে ঘুরিয়ে আসলে ঠকানো হচ্ছে। আমরা খুব অবাক হচ্ছি। আসলে এই সেবাশ্রয় মানুষের সেবার জন্য না, এটা এই সেবার নাম করে কিছু মানুষের আশ্রয় পাওয়ার জায়গা, অর্থাৎ তারা নেতাদের সেবা দেওয়ার জন্য তাদের আশ্রয় পাওয়া। যারা ওই সেবাশ্রয়ে গিয়ে পৌঁছে মানুষেরকে এরকম ঠকিয়েছেন, তারা এখন বলুন, মুখ খুলুন, অন্যায় করেছেন, বলুন মানুষের সামনে আমরা অন্যায় করেছি। এবং আমরা মনে করি কারোর কোনো আপত্তি ছিল না যদি তারা তখন প্রতিবাদ করতেন। আসলে প্রতিবাদের গলাটা না কেঁপে যেত। মানুষ তার ছোট ছোট সুবিধের জন্য অনেক সময় মুখ বুজে থাকে। এই মুখ বুজে থাকবেন না। আজকে এই সরকার যে ব্যবস্থা নিচ্ছে আমরা তার দেখে নিশ্চিতভাবেই আমরা মনে করি এই দুর্নীতির সমূলে উৎপাটন হবে এবং মানুষের যে অন্যায় হয়েছে মানুষের ওপরে, সেই অন্যায়গুলি আর কোনোদিন কেউ করার সাহস করবে না। আসলে আমাদের গত 15 বছর ধরে তিলে তিলে জীবনের সর্বস্তরে এই দুর্নীতি বাসা বেঁধেছে। আমরা আরজিকর মেডিকেল কলেজের ঘটনা দেখেছি, আমরা মেদিনীপুরের কথা বললাম, আমরা কত হাসপাতাল, ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, তার ওষুধ, তার স্যালাইন কী না ঘটেছে। আর আজকে সেবাশ্রয়ের নামে কিছু মানুষকে ভাঁওতা দেওয়া, কিছু মানুষকে ঠকানো এবং জালিয়াতি করা। আমরা মনে করি এই রাজ্যের মানুষ যেভাবে প্রতিবাদ করেছেন, বারে বারে করেছেন,
তাদেরকে ছুঁড়ে ফেলেছেন, তাদের এই দেশের আইন তাদেরকে নিশ্চিতভাবেই তাদের অপরাধী হিসেবে গণ্য করবে এবং তাদের সাজা পাবে। তাই মানুষ শাস্তি পাবে, মানুষ শান্তি পাবে তারা শাস্তি পেলে। পাশাপাশি মামলা রুজু হয়েছে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 ধারাতেও। 18C ধারায় বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মজুদ বা বিতরণ। 27 বিয়ের 1 এবং 27 বিয়ের 2 ধারায় লাইসেন্স ছাড়া বা আইন বিরুদ্ধভাবে ওষুধ উৎপাদন বা বিক্রি। 27C ধারায় নিম্নমানের ওষুধ উৎপাদন বা বিক্রি এবং 36 এ ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া পারমাণবিক বা তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার, পরিবহন বা সংরক্ষণ করার অভিযোগ আনা হয়েছে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 এর 17 নম্বর ধারায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে প্রি কনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক্স বা PCPNDT অ্যাক্ট 1994 এর ধারাতেও। 23 1 ধারায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বা লিঙ্গভিত্তিক পরীক্ষা। 23 2 ধারায় আইন লঙ্ঘন। 25 নম্বর ধারায় আইনের অন্যান্য বিধান লঙ্ঘনের অভিযোগে রুজু হয়েছে মামলা। হেলথ খুব একটা সেন্সিটিভ ইস্যু, মানে হেলথ ইস্যুটা এমন একটা মানুষের জীবনকে ডাইরেক্টলি এফেক্ট করে। আজকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি বা যেটা বারবার চোখে পড়ছে বা যেটা খুব দৃষ্টিকটু লাগছে, সেটা হচ্ছে এই যে বিভিন্নভাবে একজন যে অরিজিনাল বা পেশাগত প্রফেশনাল না, মানে মেডিকেল প্রফেশনাল না, ডাক্তার না, তার কোয়ালিফিকেশন ঠিক কিনা আমরা জানি না, সেই লোকগুলোকে দিয়ে চিকিৎসা করা হয়েছে এবং তার ফলে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ বিভিন্ন অভিযোগ করছে, এটা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে দেখা উচিত, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ। আরও একটা বিষয় যেটা আসছে, দেখুন, আমরা যখন একটা কোনো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট চালাই, ভারতবর্ষে অনলি বিএনএস বা ক্রিমিনাল অফেন্স, ফরজারি, এগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন আইন অ্যাট্রাক্ট করে। মানে হেলথ যে স্কিম বা হেলথ যে সার্ভিস মানুষকে প্রোভাইড করতে গেলে ভারতবর্ষে কিছু প্যারামিটার্স আছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো প্যারামিটার্সই কিন্তু ফলো করা হয়নি। কি ফলো করা হয়েছে? যে আমি একটা প্রভাবশালী ব্যক্তি, আমার প্রভাব আছে, আমি মনে করেছি মানুষকে পরিষেবা দেবো। দেখুন, মানুষের আপনি ভালো করতেই পারেন, কিন্তু ভালো করতে গিয়ে আইনটাকে আমি বুড়ো আঙুল দেখাবো, এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। আমরা যেটা বারবার দেখতে পাচ্ছি যে এই যে আজকে বারবার যে মানুষের সামনে আসছে, যে বিভিন্নভাবে যখন মানুষ ট্রিটমেন্ট চাইতে গেছে তাদেরকে দেখে তারা বলছে যে ডাক্তার, বা আমরা যেটা দেখছি হোমিওপ্যাথি ডাক্তার, সেও কিন্তু ওখানে হোমিওপ্যাথি তার ডিগ্রিকে লুকিয়ে রেখে সে কিন্তু অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে ফেলেছে। এই যে অভিযোগগুলো প্রচণ্ড সিরিয়াস অভিযোগ। আর একটা যদি এস্টাবলিশমেন্ট আমাকে চালাতে হয়, যেটা আমার বেসিক দরকার হচ্ছে লাইসেন্সিং। আমরা হতে পারে আমরা টেম্পোরারি ক্যাম্প করলাম, এগুলো কিন্তু ভারতবর্ষের আইনে বৈধ, কিন্তু বৈধতার জন্য যে পারমিশনগুলো লাগে তার কিন্তু কোনো কিছু এর মধ্যে ছিল না। সেই কারণে কি হচ্ছে, বিভিন্নভাবে যে ফ্রড, যেটা একটা মানুষেরকে প্রতারণা, একটা ফর্জারি যেগুলো হয়েছে, তার সঙ্গে সঙ্গে বেসিক যে আইন মানুষকে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আইনগুলো, সেটা কোনোভাবে পালন করা হয়নি। এর ফলে কি হচ্ছে, আজকে যে মানুষগুলো, ধরুন এটার এফেক্ট, সাইড এফেক্ট বলতে পারি, যে মানুষগুলো বলছে আমরা এই পরিষেবা নিয়ে আমাদের মানে ভালো তো হয়নি, আমরা ক্ষতি হয়ে গেছে, তারা কোথায় গিয়ে বিচার চাইবে? আমরা জানি যে আজকে বিভিন্ন জায়গায় মামলা করা যেতে পারে, আইন আদালতের কাছে যাওয়া যেতে পারে, আপনি যদি ঠিকভাবে মেডিকেল পরিষেবা না পান। আজকে যদি সেই পরিষেবাটা না পান, আপনি আইনের দ্বারস্থ হতেই পারেন। কিন্তু আজকে যখন দেখা যাবে যে পুরো সিস্টেমটাই, ধরুন আমরা যদি একটা কথা বলি ভুয়ো, মানে সিস্টেমটার কোনো লিগাল এন্টিটি ছিল না, কোনো তার লিগাল স্যাংশন ছিল না, তাহলে আপনি কোথায় যাবেন? কেন আপনি যদি বলেন মেডিক্লেমের যদি আলোচনা আসে, অনেক কিছু আছে যেগুলো সাপোর্টিং, ধরুন ইন্স্যুরেন্স আছে, যদি কোনোভাবে মানুষ তার ফিজিক্যাল ইন্স্যুরেন্সও কিন্তু করে রাখতে পারে, তাহলে সে তো সেই ক্লেমও পাবে না। কারণ যখন তাকে বলা হবে তুমি যে এইখানে গেছিলে, তাহলে প্রপার তুমি আর প্রেসক্রিপশন, যেটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখলাম, প্রেসক্রিপশনে কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে ডাক্তারবাবুর তার যে এনরোলমেন্ট বা তার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কোথাও আমরা দেখতে পাচ্ছি না। একটা কাগজের মধ্যে একটা প্যাড তাতে লিখে দেওয়া হচ্ছে, মানে বেসিক্যালি মানুষের জীবন নিয়ে ছেলেমেনে খেলা হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য না। আর এই যে আমরা বলছি বা আজকে আমরা যে ডিসকাশন করছি, একটা জিনিস আমাদেরকে মানতেই হবে, যেভাবে বা যে উদ্দেশ্যে এটা করা হয়ে থাকে, আমি উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু প্রপার আইন মেনে করাটা উচিত ছিল, সেটা করা হয়নি। তার ফলে কি হচ্ছে, মানুষের যে আমরা আশা করেছিলাম যে মানুষ উপকৃত হবে, তার থেকে বেশি মানুষের ক্ষতি হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য না। এর আগে গত 1 তারিখ সেবাশ্রয় নিয়েই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এই যে পুরো ব্লাফবাজি করেছে অভিষেক আমাদের এখানকার জনগণের সঙ্গে, ও এখানকার সনাব্দ সয়েল নয়, ও হচ্ছে বহিরাগত, অথচ আমাদের মানুষদের ঠকিয়েছে। এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেয় না, কোনো কিছু করতে দেয় না, ও পুরো সন্ত্রাসী কাজ কারবার চলছে ওর, এবং এখান থেকে কোটি কোটি টাকা শুধু লুট করেছে, ফোর্সফুলি এক্সপায়ারি ডেটের ওষুধ খায়। আপনি দেখুন এরা কেউ হাতুড়ে ডাক্তার ওই হসপিটালগুলো নার্সিংহোম থেকে তুলে নিয়ে আসতো, সাদা অ্যাপ্রন পরে তাদের রাখতো। আপনি বলুন তো, এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে?
মানে আমরা দেখুন সন অফ দ্য সয়েল, ওই ডায়মন্ড হারবারের পুকুরে সাঁতার কেটেছি, ওর মাটির গন্ধ জানি, বাতাসের ঘ্রাণ জানি। ওখানকার লোক যে যা পার্টির হোক, যে যে ধর্মের হোক, তার কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অভিষেক সরকার বহিরাগত, ও আমাদের রক্ত চুষেছে, আমরা বারবার আত্মনাদ করেছি, আমাদের কথা কেউ শোনেনি, কেউ শোনে। এর একমাত্র তুলনীয় ববিবাবু সেটা হচ্ছে ওই মানে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, যেটা প্রচুর মানুষ শরীরে ঢুকিয়েছিল, তার সঙ্গে তুলনীয় এই জিনিস সত্যি। এবং এই যে আপনার এই যে ছবি, এই যে ছবি অভিষেক যে এত বলছে যে অভিষেকের আশ্বাস সেবাশ্রয়ের বিশ্বাস, দেখুন প্রেসক্রিপশন, এটা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে? হ্যাঁ, আমি মানে অবাক হয়ে যাবেন, কোনো কিচ্ছু নেই, পুরো মেডিকেল কাউন্সিলের সমস্ত কিছু আইনকে ওয়ে করেছে। আরো দেখুন ডায়মন্ড হারবার বা যে কোনো জেলার যে প্রান্তিক মানুষরা থাকে, তার পক্ষে কোনোভাবে বোঝা সম্ভব নয় যে কে ডাক্তার এবং কে নয়। ঠিক এই সুযোগটা যদি টু বি পুট বিহাইন্ড দি বার ইমিডিয়েটলি দেখুন অন দি বেসিস অফ দ্য আপনি ক্লোজে নিতে বলেন ক্যামেরাগুলো, আমি প্রেসক্রিপশনগুলো দেখাচ্ছি, আপনি দেখুন কিরকম সমস্ত ফেক, কোনো ডাক্তারের কোনো কিছু নেই, কে আর সই করছে, কারা করছে, অভিষেক ব্যানার্জি। এবং এ দেখুন সেবাশ্রয়ের প্যাডে এইরকম ভাবে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে এবং সমস্ত ফেক ওষুধ দেওয়া হয়েছে, সেগুলোর মার্কেটে আপনি নামই শোনেননি। এবং সবচেয়ে বড় কথা, যেটা সবচেয়ে বড় কথা, যে ভারতবর্ষে একটা খুব কঠোর আইন আছে, সেটা নাম হচ্ছে প্রি কনসেপশন এন্ড প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট 1994। ঠিক আছে, তাতে আপনি আলট্রাসোনো বা এক্স রে আপনি স্থানান্তরিত করতে পারবেন না, তার জন্য অনুমোদন দরকার। কেউ যদি আপনার ওখান থেকে যদি ওই আলট্রাসোনোগ্রাফি বা এক্স রে যদি নিয়ে যায়, তাহলে তার তো লাইসেন্স ক্যান্সেল হবে, তার এগেন্সটে কেস হবে, এবং এখানে প্রায় 1 লক্ষ টাকা থেকে জরিমানা হবে, 5 বছর অব্দি জেল হতে পারে। ঠিক আছে, এবং অভিষেক ব্যানার্জিকে এই অ্যাক্টে ফেলা হবে। কালকে তো আমি সেদিনকে আপনার এই প্রেসে আমার মনে হচ্ছে যে স্লোগান ছিল এই সেবাশ্রয়ের, যে সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। এই তো আমি বলছি সকলের অস্বাস্থ্য আমাদের অস্বীকার। আমাদের 1950 আমাদের একটা আইন আছে, আমাদের 1950 একটা আইন আছে, সেই আইনটা হচ্ছে আপনার যে কেউ যদি ভুয়া ভেক আর কি করে, মেডিকেল রেমেডিজ অ্যাক্ট, যেটা জানতে তো ভালো বলতে পারবেন, তো সেইখানে সেই অ্যাক্টটাকে পুরো 1951 এর আইনটাকে পুরো উল্লঙ্ঘন করেছে, পুরো ঢপবাজি, যেখানে চিকিৎসা হয়। একটা জিনিস বলি, দুটো লেভেলের স্তর, একটা হলো যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বেহাল অবস্থা করেছিলেন, এবং তারপরে পলিটিক্স অফ ডিসপ্লের পার্ট হিসাবে, মানে মানুষকে দেখাবো শুধুমাত্র, তার হিসেবে সেবাশ্রয়ের মানে একটা কর্মসূচি। এবং সবচেয়ে দেখবেন আপনি এই নিয়ে তৃতীয় দিন আপনি তৃতীয় ব্যক্তির থেকে অভিযোগ পেলেন যে আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের সাথে যোগাযোগ করতে চাইছি, ফোন ধরছে না, কথা বলছে না। তার মানে এক ধরনের চিটিং এবং মানে মার্কেটিং করো। এই যে মার্কেটিং কথাটা তৃণমূলের বিভিন্ন মুখপাত্ররাও বলতেন, মার্কেটিংটা কার্যত তৃণমূল ধরেই নিয়েছিল যে ভাই কিছু না করে শুধুমাত্র প্রচার করো, মার্কেটিং করো, তার মধ্য দিয়ে আমরা দিনের পর দিন জিতে যাবো। কেন বারবার এই তৃণমূল দলটাকে মূর্খের দল বলতাম? আচ্ছা, এই সেবাশ্রয় খোলা, মূর্খ বললে তো ক্রিমিনাল, সবকিছু সবকটা খারাপ এক জায়গায়। আমি বলছি মানে মানুষকে ঠকানো, সেবাশ্রয় কেন খোলা হয়েছিল? চাতুর্যের সঙ্গে করা হয়েছে। সেবাশ্রয় খোলা হলো, তার মানে তো এই মেসেজ দেওয়া হলো যে প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থা নেই কিচ্ছু। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলছেন, আমার এখানে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভালো, সব হাসপাতালে দারুণ চিকিৎসা, তার ভাইপো নিজেই ওটাকে কিন্তু নাল এন্ড ভয়েড করে দিল। দ্বিতীয় কথা হচ্ছে, উনি যেটা করেছিলেন স্রেফ আত্মপ্রচারের জন্য, কিন্তু আত্মপ্রচারের জন্য যেভাবে, আত্মপ্রচারটা ভোটের জন্যই করেছিলেন, যেভাবে সাধারণ মানুষ বিশেষত প্রান্তিক মানুষের জীবন নিয়ে খেলেছেন, এটা কিন্তু একটা হেনাস ক্রাইম, এবং এই জন্য ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। আমি মনে করি এই ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে এবং ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, আমি বলছি যে যারা যা অভিযোগ করছেন, নিশ্চয়ই সেই অভিযোগের সারবত্তা বিচার করে পুলিশের জায়গা থেকে তার ভূমিকা নেবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য, বাবুরা যারা ইনভলভ ছিলেন তারাও মুখ খুলছে। আমি বারবারই বলছি এটা নিয়ে, স্যার আপনি আমার মুখে কথা বসাবেন না, আপনি এখানে অ্যাঙ্কার নন, আপনি এখানে অ্যাঙ্কার নন, আপনি বারংবার আমার মুখে কথা বলছেন, কিন্তু স্যার আমি কিন্তু আপনাকে সম্মান করি, আমার কথাটা শেষ করতে হবে। আমি এখানে আপনার ডিকটেট নিতে আসিনি, আমি আমার দলের কথা বলতে এসেছি, আমি আমার কথা বলতে এসেছি। আপনি প্লিজ প্লিজ প্লিজ, আপনাকে প্রথম থেকে প্লিজ প্লিজ করে বলে যাচ্ছি, এক নাগারে বকে যাচ্ছেন আপনি।
আমার বক্তব্য খুব সাদামাটা, যে যদি কেউ আমি প্রথম দিন থেকে বলেছি A to Z কেউ যদি ক্রাইম করে থাকে সে যেন আইনের পথে আইনের শাসনে সাজা পায়। কিন্তু একই সঙ্গে ব্যাপার নয়, এটা তো পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পার্টির সঙ্গে এবার আসছি তো সেটা বলতে হবে তো। আমার দ্বিতীয় কথা যে অবজেক্টিভটা ভালো ছিল কিনা, যদি অবজেক্টিভ ভালো না হয় একদম প্রদীপ্ত, ধরো অবজেক্টিভ দারুণ ছিল, কিন্তু আমি যাদের বেছেছি তারা ডাক্তারই নন, তারা হয় ডাক্তারির ছাত্র যিনি যার ডিগ্রি ব্যবহারের কোনো অধিকার নেই, যার চিকিৎসার অধিকার নেই, প্রেসক্রিপশন লেখার অধিকার নেই, আর নয়তো তারা অন্য স্ট্রিমের আয়ুর্বেদিক কিংবা হোমিওপ্যাথির, তাকে আলোপ্যাথির। প্রশ্নটা উদ্দেশ্য নয়, প্রশ্নটা আমার রাস্তাটা আইনি না বেআইনি, সেইটাই তো বলছি আমি। যদি আইনি হয় এবং ক্রিমিনাল আমরা তো এখানে আলোচনা করে কাউকে সাজা দিতে পারবো না, কোনদিন পেয়েছি এখানে। কিন্তু এরা অভিযোগ করে শুনেছো, মানে কোয়াক আমরা জানি যে ব্যক্তিগতভাবে কিছু ডাক্তার বাবুরা অনেক কিছু আমরা শুনতে পাইনি স্যার। আমরা এরকম অর্গানাইজ শুনতে পাইনি না না, আমার তো এই বক্তব্যটাই আছে যে যেমন আমরা 16 থেকে 21 অবধি 16 থেকে 21 অবধি ওই 5টা জেলায় কে কে কোথায় কোথায় চাকরি পেয়েছে সেই হদিস এখনো যেমন পাইনি, তেমন এটাও কবে কি পাবো আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে আইনের পথে অভিজিৎদা নিশ্চয়ই তাই ব্যবস্থাপনা করবেন, কিন্তু ওখানে সহস্র মানুষ এত বছর ধরে সেবাশ্রয় নিয়েছেন, আজকে ভোটের পরে এই অভিযোগগুলো আসছে। এর আগে এনআইএ থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে জনপ্রতিনিধি একটা, আচ্ছা ভাবুন, আমার নির্বাচিত জনপ্রতিনিধি একটা ক্যাম্প খুলেছেন, সেখানে একজন ভোটার নিরন্ন মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ যাদের জন্য অবজেক্টিভ নাকি এইটা করা, সেইখানে গিয়ে তারা চিকিৎসা নিয়েছেন, তাদের দোষটা কোথায়? এটা তো নিয়ে পরবর্তীকালে বলা নয়, তার তো বোঝারই সম্ভব নয়। ইনফ্যাক্ট আমি প্রত্যন্ত মানুষ কেন বলছি, আজ কলকাতা শহরে একজন ডাক্তারবাবু, তার যদি তিনি স্বনামধন্য বহু বছর ধরে না কাজ করে থাকেন, তার প্রেসক্রিপশন লেখার অধিকার আছে না নেই এটা কি করে একজন রোগী জানবে যদি তিনি ডাক্তারবাবুর চেয়ারে বসে থাকেন এবং অর্গানাইজ করা হয় সেই ক্যাম্প? তৃণমূল ক্ষমতায় থাকাকালীন সেবাশ্রয় নিয়ে মাতামাতি হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় একে মডেল হিসেবে তুলে ধরতেন। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা সেবাশ্রয়ের সুফল তুলে ধরতেন। কিন্তু তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই সেবাশ্রয় প্রকল্প নিয়েই নানা চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। আমার কাছে অদ্ভুত লেগেছিল যখন পেশেন্ট আসছে, পেশেন্টকে রেফার করা হচ্ছে কয়েকটি বেসরকারি হাসপাতাল যেগুলো বজবজে আছে, সেই কয়েকটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই সেবাশ্রয় নিয়ে তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। জামিন অযোগ্য সহ 27টি ধারায় মামলা রুজু হয়েছে। আর এই প্রেক্ষাপটে সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 নিয়ে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের মতো বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের চিকিৎসক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2 এর কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করা মনবুর আলী। কিন্তু এই সেবাশ্রয় ক্লিনিকের সঙ্গে যে সমস্ত চিকিৎসকেরা যুক্ত ছিলেন তারা এখন কিন্তু মুখ খুলছেন একে একে। কি পরিস্থিতিতে তাদের কাজ করতে হয়েছিল, যে কাজ তারা করেছিলেন, কেন করেছিলেন, কি কি বেনিয়ম হয়েছিল, এই সমস্ত বিষয়ে একে একে চিকিৎসকেরা মুখ খুলছেন। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, গালভরা নাম দেওয়া হয়েছিল সেবাশ্রয়, কিন্তু অভিযোগ সেই সেবার আড়ালেই চলেছে সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা লুট। অভিযোগ ক্যাম্পে আসা রোগীদের সরকারি হাসপাতালে না পাঠিয়ে বেসরকারি হাসপাতালে পাঠানো হতো। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বিনা কারণেই ভর্তি রাখা হতো রোগীদের। ফ্রিতে চিকিৎসা বলে ভর্তি করিয়ে স্বাস্থ্য কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হতো। আমি দেখতে পাচ্ছি যে সিটি স্ক্যান, এমআরআই যেগুলো সরকারি হাসপাতালে ফ্রি করা যায়, সেখানে না গিয়ে ওই প্রাইভেট হাসপাতালে পাঠাচ্ছে। 10 থেকে 12 দিন করে পেশেন্টকে বুঝিয়ে ভর্তি রাখছে যে তোমার ফ্রিতে হয়ে যাবে। এবার গরিব মানুষ তারা একটা এমআরআই করাতে গেলে দেখছে ফ্রিতে হয়ে যাচ্ছে, 10 থেকে 12 দিন করে ভর্তি রাখা হচ্ছে। এবং সেই যে 10-12 দিন ভর্তি রাখলো, সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সেখানে টাকা তোলা হয়েছে। এর তদন্ত করে দেখা যাবে এরকম অনেক পেশেন্টের ক্ষেত্রেই হয়েছে। মানে ক্যাম্প থেকে পেশেন্টকে রেফার করা হচ্ছে প্রাইভেটে। হ্যাঁ, ক্যাম্প থেকে পেশেন্টকে রেফার করা হয়েছে বজবজের কয়েকটি হাসপাতালে, যেগুলো প্রাইভেট হসপিটাল। এভাবে ঠিক কত টাকা তোলা হয়েছে? অভিযোগকারী চিকিৎসকের দাবি অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সাধারণ সরকারি হাসপাতালে যে চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়, সেটাই বেসরকারি হাসপাতালে গেলে প্রতিদিন সব মিলিয়ে 2 থেকে 3 হাজার টাকা খরচ পড়ত। অর্থাৎ একজন রোগীকে 10 দিন বেসরকারি হাসপাতালে ভর্তি রাখতে পারলেই মিলত 30 থেকে 40 হাজার টাকা। প্রতিদিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে 100 জন রোগীকে ভর্তি করলে টাকার অঙ্কটা 3 থেকে 4 কোটি টাকায় পৌঁছে যায়, যা গেছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম মালিকদের কাছে।
হাসপাতালে পেশেন্টকে ভর্তি করা হয়েছে, হয়তো ট্রিটমেন্ট দরকারই থাকেনি, হয়তো শুধুমাত্র একটা সিটি স্ক্যান দরকার ছিল, যেটা বাইরে করলে হয়তো 2 থেকে 3 হাজার খরচ, কিংবা প্রাইভেট গভর্নমেন্ট হসপিটাল করলে ফ্রি, সেটা হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করে 10 দিন রাখতে পারলেই হয়তো 30 থেকে 40 হাজার টাকাটা স্বাস্থ্যসাথী কার্ডে বিল তোলা হতো। স্বাস্থ্যসাথী কার্ডে এমআরআই সিটি স্ক্যান হয় না, পেশেন্টকে ভর্তি দেখাতে হবে, ভর্তি করে তবে টাকাটা পাওয়া যায়, সেই হিসাবে টাকা তুলেছে তারা। এক্ষেত্রে ফায়দা নার্সিংহোমের মালিকদের হয়েছে ধরতে গেলে, তারা হয়তো ধরুন প্রতিদিন যদি 100 টাকা পেশেন্টকে ভর্তি করে এইভাবে, তো পার ডে তো 3 থেকে 4 কোটি টাকা করে ইনকাম করতে পেরেছে। এইভাবে সেবাশ্রয় 1 সেবাশ্রয় 2 হয়েছে প্রায় 70 দিন 60 দিন ধরে। অর্থাৎ মুখে বলা হয়েছে চিকিৎসা হচ্ছে বিনা পয়সায়, কিন্তু অভিযোগ হাজার হাজার টাকা কেটে নেওয়া হয়েছে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে। চিকিৎসাটা বিনা পয়সায় শুনতেই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে যারা গেছে তাদের ট্রিটমেন্টটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই হয়েছে। স্বাস্থ্যসাথী থেকে যে আমি 5 লাখ টাকার চিকিৎসা পেতাম, তার মানে আমার সেই টাকা থেকেই আমার চিকিৎসা। হ্যাঁ, ওই স্বাস্থ্যসাথী কার্ডে যে 5 লাখ টাকা ছিল সেখান থেকেই কাটা হচ্ছে। ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয়েছে, ফ্রিতে চিকিৎসা হয়নি। দরকারও ছিল না, হয়তো একটা রিপোর্ট দরকার ছিল মেনলি, কোনো একটা রিপোর্টের জন্য তাকে 10 দিন ভর্তি করে রাখা হয়েছে, এবং সেই 10 দিনের হিসাব মতো স্বাস্থ্যসাথী কার্ডে যে নিয়ম আছে, ওয়ার্ডে ভর্তি করলে হয়তো 1.5 থেকে 2 হাজার করে পার ডে হিসাবে, বা আইসিইউতে রাখলে সেটা 3 হাজার 4 হাজার করে পাওয়া যায়, সেই হিসাবে 10 থেকে 12 দিন ভর্তি রেখে টাকা তুলেছে। এখানেই শেষ নয়, প্রায় 2-2.5 মাস ধরে চলা এই সেবাশ্রয় 2 মেডিকেল ক্যাম্পে হাজার হাজার মানুষ চিকিৎসা করাতে গেছেন। কেউ হৃদযন্ত্রের অসুবিধা নিয়ে গেছেন, কেউ বিভিন্ন স্ত্রীরোগ নিয়ে গেছেন, কেউ আবার চোখ দেখাতে গেছেন। কিন্তু সেই সেবাশ্রয়েরই কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করা সরকারি চিকিৎসক বলছেন, রোগীদের সঙ্গে কার্যত প্রতারণা করা হয়েছে। কারণ গলায় স্টেথো ঝুলিয়ে যারা প্রতিদিন ক্যাম্পে বসে সকাল সন্ধে চিকিৎসা করেছেন, তাদের মধ্যে প্রায় 90% পাশ করা ডাক্তার নন। বিশেষজ্ঞ চিকিৎসকের বদলে কার্যত ডাক্তারি ছাত্রদের এনে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আড়ালে ঘুরিয়ে স্বাস্থ্যসাথী থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ক্যাম্পে ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট যারা আসছে, তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাশ করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি, এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটাও এটা একদম অপরাধযোগ্য। অভিযোগকারী নিজে একজন সরকারি চিকিৎসক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিতে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। তার দাবি, খুব কাছ থেকে দেখেছেন কি করে সরকারি প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, সব জেনে শুনেও কেন চুপ করেছিলেন তিনি? না, আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম, তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলেন অভিষেক ব্যানার্জি, এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি, এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম, কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো, যদি মুখ খুলতাম হয়তো আমার বিপদ হতো। সুমন, কতটা পথ হাঁটলে পরে পথিক বলা যায়, ঠিক সেই রকমই কত প্রভাবশালী হলে পরে এত অভিযোগ থাকা সত্ত্বেও জেলে যায় না। প্রদীপ তো বলছিলেন যে আইনের পথে সাজা পাবে। আমার প্রশ্ন, কবে সাজা পাবে? এত বছর কেন সাজা দেওয়া হয়নি? একটা কথা আপনি বললেন ববিদা, পিসিপিএনডিটি অ্যাক্ট, যে 94 সালের আইন, তাতে যা সাজা আছে তাতে অন্তত আগামী 10 বছর বেরোবার কথা নয়, যা আমি শুনলাম। এটা কি হসপিটাল, নার্সিংহোম, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি? এর কোন কার্যত, কিন্তু তুমি যদি স্ট্রাকচারালি দেখো, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সমান্তরাল একটা স্বাস্থ্য ব্যবস্থা ডায়মন্ড হারবারে চলতো, এবং সেটা পাবলিসাইজ করা হতো। কোন এর লাইসেন্স ছিল? ফেক প্রেসক্রিপশন এবং ফেক ডাক্তার। অন্তত আমি আজকে যা শুনলাম, নিয়োগ দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি, মেক নো মিস্টেক, শুধু ডায়মন্ড হারবার নয়, নন্দীগ্রাম, বসিরহাট, মেটিয়াবুরুজেও এই সেবাশ্রয় হয়েছে। সেই ডাক্তাররা কোথায়? তাহলে আমি জানতে চাইবো যে জেলে উঠবেন, ববিদার জেলে ঢুকবে না। ববিদার আজকে যা শুনলাম তাতে কপাল চাপড়ানো ছাড়া কোনো রাস্তা নেই যে কি হয়েছে পশ্চিমবাংলায় গত 15 বছরে। আজকের এই দুর্নীতিটার সঙ্গে অন্তত আমরা সাধারণ বাঙালিরা, পকেট খালি বাঙালিরা, আমরা জানতামই না। সেবাশ্রয় নিয়ে যে আমি এত অভিযোগ করেছি, ডিএম থেকে আরম্ভ করে আপনার হেলথ ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল সেক্রেটারির কাছে কিচ্ছু হয়নি, এবং পুরোটা হয়েছে স্বাস্থ্য দপ্তরের ধরুন নাকের ডগায়, একদম নাকের ডগায়। এবং আমার কাছে তো সমস্ত এভিডেন্স চলেই আসে। আমি ওখানকার 3 বারের লোকসভার ক্যান্ডিডেট, আমি সন অফ দ্য সয়েল। বারবার অভিযোগ করেছি যে ওরা এখানে আল্ট্রাসাউন্ড আনে কি করে, ওরা কি করে এক্সরে নিয়ে আসে, কারা এরা, কোথেকে আসছে এইসব ডাক্তার, এবং এত পয়সা আসছে কোথেকে? পুরো এইটা নিয়ে আমি যখন ধরবো, একদম অক্টোবরের মধ্যে পেঁচিয়ে ধরবো। প্রত্যেকটা আইন কোমর ভেঙেছে। তোমার যেমন সন্দীপ ঘোষের নামে কমপ্লেন হয়েছিল, ওকে ন্যাশনাল মেডিকেল, এটা দুর্নীতি নয় সুমন, এটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি এগেইনস্ট কমন ম্যান।
সাধারণ মানুষ যারা কিচ্ছু হয়তো বোঝে না, আমিও বুঝতাম না, কারণ আমি যে ডাক্তারকে বলি প্রেসক্রিপশন করতে, তার কি আমি লাইসেন্স দেখি নাকি কখনো? তাকে নিয়ে গিয়ে ফেক লোককে দাঁড় করিয়ে মানুষকে তাদের প্রেসক্রিপশন দেওয়া, লোভ দেখানো, এর মতো ক্রিমিনাল কনস্পিরেসি যে করেছে, ওটা শুধু ক্রিমিনাল নয়, এটা নটোরিয়াস ক্রিমিনাল। ওটাকে সমাজে ছেড়ে রাখাটা মুশকিল, ওকে জেলে দেওয়া উচিত। এটা একেবারে দেশদ্রোহিতার শামিল, যা শুনতে পাচ্ছি মানুষকে হত্যা করা, মানুষের বিরুদ্ধে চক্রান্ত এটা। এবং সবচেয়ে কথা যে ও মানে যত মিডিয়া এবং যত আপনার হোর্ডিং ইউপোল গুলো সমস্ততে আপনার যেটা বলছে যে ড্রাগস এন্ড কসমেটিক 1940 তে যেটা রয়েছে, এবং ড্রাগস এন্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট, অবজেকশনাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট 1954 পুরোপুরি আইনে পড়ে। ও ন্যাশনাল মেডিকেল কমিশনের 2019 এর অ্যাক্টে পড়ছে। ও মানে কত আইনে পড়বে, অথচ আমি বারবার, এটা কিন্তু এখন নয় যে এখন বিজেপি সরকার এসেছে বলে আমরা বলছি, আমরা ওখানে সুরাটা পাইনি বলে এখন আমরা বসেছি। বারবার কমপ্লেন করেছে, কেউ কোনো অ্যাকশন নেয়নি। এইটাকেই বলে ওয়েজেস ওয়ার এগেইনস্ট স্টেট। এবং আপনি নিশ্চয় বলেছেন যে আমি যখন কমপ্লেন করবো গুছিয়ে করবো। না না, এই তো বোঝা যাচ্ছে ভিডিওতেও এই মানে যিনি পা হারিয়েছেন তার ছেলে আপনার কাছে এই ফুটেজ পাঠিয়েছিল। না, আমার তো একই বক্তব্য এখানে থাকবে যে এখন তো ডবল ইঞ্জিন সরকার, এবং সেই ডবল ইঞ্জিন সরকার এর আগে আদালতের জায়গা ছিল। ও অভিজিৎ দা বলছেন যে সাধারণ প্রশাসন, সেটা রাজ্য প্রশাসনের অধীন ছিল, সেটা তারা ব্যবস্থাপনা নেয়নি, কিন্তু এর আগে তো আমরা দেখেছি প্রতি ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়েছে। প্রদীপ এক মিনিট, আমার সবচেয়ে বড় যেটা দেখুন, এখানে রাজ্য সরকারের সঙ্গে চ্যালেঞ্জ করে কোন দেশ সেবাশ্রয় করেছে? অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড মডেল পৃথিবীর সবথেকে উন্নততর মডেল। এটা ক্লাস 8-এ 7 সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পায় একজন ব্যক্তি, সে সারা বিশ্বকে দেখা যাচ্ছে ওর মডেল হচ্ছে সবথেকে উন্নততর। দাদা আপনি কি ভুলে যাচ্ছেন নন্দীগ্রামে কি রাজ্য সরকারের প্যারালাল ইনফ্রাস্ট্রাকচার, এরকমই নন্দীগ্রামে একটা হয়েছিল আপনাদের দলের তরফ থেকে হুইপ জারি করে যত ভালো ভালো ডাক্তারদেরকে নিয়ে আমতলা অডিটোরিয়ামে প্রায় 1,500 ডাক্তারদের নিয়ে তাদের কনফারেন্স হলে বসে, তারা যদি চিকিৎসা করতেন তো দুহাত তুলে একদম অভিনন্দন জানানোর মতো হতো। এখন যে স্বাস্থ্য ক্যাম্পগুলো বিভিন্ন জায়গায় করছে বা সেই সময়ও করেছিল, তাহলে সেগুলোও কি স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা নাকি? এটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার এক্সটেনশন হতে পারে। বিজেপি স্বাস্থ্য ব্যবস্থা করবে না, একজন এমপি আমরা কিভাবে নেব সেটা একটা দিক, আর সেই এক্সটেনশনে যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে সেটা ববি দ্বারা এখন ডবল ইঞ্জিন সরকার রাজনীতি পুরো বাদ দেন। দেখুন এই যে ভদ্রমহিলা রাজনীতি বাদ দেন, শুধু এইটা না, আমি বলছি এটার পাশে রাখো। দেখো প্রদীপ, তো এইগুলো সবই তো অভিযোগ। আমি বলছি এর পাশে রাখো যেখানে ডাক্তার বাবুরা যারা ওই ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন তাদের অভিযোগগুলো, যে ভাবা যায় অ্যালোপ্যাথি স্টিমের নয়, ছাত্রছাত্রী যাদের প্রেসক্রিপশন লেখার আইনি অধিকার নেই, সম্পূর্ণ বেআইনি কাজ। এই ডাক্তারবাবুরা যা বলছেন তা যদি সত্যি হয়, বিশ্বাস করুন এই অনুষ্ঠান অন্য অনেক বিষয় নিয়ে শুরু করেছিলাম, কিন্তু সে এই মুহূর্তে যেখানে পৌঁছেছে, যে পর্যায়ে পৌঁছেছে, দ্রুত এর তদন্ত প্রয়োজন। এবং যারা চিকিৎসা নিয়েছেন প্রত্যেককে এবার সরকারি চিকিৎসার মানে তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা সেইটা সরকার ব্যবস্থা নিক, যে একেবারে সেটা চেক করে দেখতে হবে যে শরীরে ওষুধ বলে, ইনজেকশন বলে ভুল ওষুধ এবং ভুল ইনজেকশন এবং ভুল চিকিৎসার তারা শিকার হয়েছেন কিনা। আমি বলছি এটা আবার রিভিজিট করুক এই নবনির্বাচিত সরকার এবং এই প্রশাসন, স্বাস্থ্য দপ্তর। দেখো আমি বলছি এই যে স্টুডেন্ট যারা, এদের কারা পাঠালো, কারা ওদের পারমিশন দিল যে তোমরা যাও? হাতুড়েদের পাঠিয়েছে। না না, হাতুড়েদের, আমাদের কাছে এভিডেন্স আছে। কিছু স্টুডেন্টও থাকে, পাঠালো না, হয়তো দেখবেন যেতে বাধ্য হয়েছে। তাহলে বাধ্য হয়েছে স্বাস্থ্য দপ্তর বলেছে। অভিযোগটা শুনলেন যে বলছে অভিষেক ব্যানার্জি বলেছে পাঠিয়ে দিয়েছে। ছাত্রদের বলা হয়েছে তারা অন্য স্ট্রিমের, তাদের কাউকে নিউরোসার্জন, কাউকে কার্ডিওলজিস্ট এই পরিচয় দেওয়া হয়েছে, সাজিয়ে পাঠানো হয়েছে। হয়তো এটা ফরজারি। আমি বলছি যে এটা মুন্না ভাই এমবিবিএস মনে পড়ে যাচ্ছে। একেবারে আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন চিকিৎসকরা, ক্যাম্প করছেন তারা, শারীরিক পরীক্ষা করা হচ্ছে, দেওয়া হচ্ছে ওষুধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে এমনই ঢালাও প্রচার করেছিল তৃণমূল। ডায়মন্ড হারবার মডেলের কথা বলতে গিয়ে সেবাশ্রয় নিয়ে গর্ব করতে দেখা যেত খোদ অভিষেককে, কিন্তু তার নামেই এখন পুলিশে মারাত্মক সব অভিযোগ দায়ের করা হচ্ছে। সেবাশ্রয় প্রকল্প নিয়ে উঠছে নানা চাঞ্চল্যকর অভিযোগ, যার মধ্যে রয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসকের কথা বলে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ও ডেন্টাল চিকিৎসকদের দিয়ে রোগী দেখানো থেকে শুরু করে সরকারি হাসপাতালের বদলে বেসরকারি হাসপাতালে পাঠানো স্বাস্থ্যসাথী কার্ডের টাকা 9-6-এর মতো নানা অভিযোগ। যারা ডাক্তার হিসেবে ওখানে রোগী দেখতো, আপনি বলছেন হোমিওপ্যাথি ছিল, আয়ুষ ছিল, তারা প্র্যাকটিস যে করছে তারা কি ওষুধ লিখতো? তারা মডার্ন মেডিসিন লিখতো,
তারা কি লিখবার, হয়তো সেইভাবে বলা হয়েছে তোরা লিখবি, তারা আদেও জানে না কিছু লিখতে। এতে আসলে অ্যাকচুয়াল ক্ষতি হলো মানুষের, যারা ট্রিটমেন্ট পেয়ে গেছে। এবং তারা কি করে ওষুধটা দিত, মানে তারা তো এই নিয়ে পড়াশোনাও করেনি। না, তারা পড়াশোনা করেনি, হয়তো তাদের যারা নিয়ে আসতো তারা হয়তো রাতের বেলা দিকে হয়তো বলে দিত যে এই হলে এই লিখবি, এরকম টাইপের হয়তো গাইড করতো। বুধবার সেবাশ্রয় নিয়ে মুখ খুলেছিলেন দক্ষিণ 24 পরগনার বাসিন্দাদের একাংশ। দেখলো, দেখে কোনো ওষুধ দেয়নি, পাওয়ারও চেক করেনি, কিছুই বলেনি, শুধু ফোন নাম্বারটা নিয়ে বলল তুমি বাড়ি যাও, আমরা আমতলা থেকে ডেকে নেব। ওখানে যাওয়া হলো, ওরা একটা চিরকুটে লিখে দিল, ওই প্রেসার কিছু মাপা হলো না, কোনো কিছু না। একদিন খাওয়ার পরে ওটার আরও মানে কন্টিনিউ বেড়ে গেল। সমস্যা ছিল, কোমরের সমস্যা ছিল, কোমরের যন্ত্রণা এবং ঘাড়ের সমস্যা ছিল, ঘাড়ের যন্ত্রণা। পরের দিন এসএসকেমে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, এখন বর্তমানে সুস্থ আছে। সেবাশ্রয় চিকিৎসায় কোনো লাভ হয়নি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এক্ষেত্রে ভুল ওষুধ খেয়ে কারো বড় কোনো ক্ষতি হয়ে গেলে দায়ভার কে নেবে? সেবাশ্রয় নিয়ে অনেক কথা শোনা যাচ্ছিল। আজকে সেই সেবাশ্রয়ের যারা সেবাশ্রয়ের নাম করে মানুষকে ঠকিয়েছিলেন, মানুষের সাথে প্রতারণা করেছিলেন, তাদের মুখোশ আরও আবার খুলে গেল। সত্যি বলতে আমরা অবাক হচ্ছি। মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি রুইদাস মা হতে এসে মৃত হয়ে বাড়ি ফিরল। তার একদিনের শিশু কোনোদিন তার মা বলতে পারলো না এই ভেজাল ওষুধের কারণে। আর আমরা দেখছি এখানে সেবাশ্রয়ের নামে সরকারি ব্যবস্থার পাল্টা একটি ব্যবস্থা করার চেষ্টা হলো, সেটা নাকি ডায়মন্ড হারবার মডেল। এবং সেই ডায়মন্ড হারবার মডেলের নামে সেখানে কোনো রকম কোনো আইনকে পাত্তা না দিয়ে, সমস্ত আইনকে তুচ্ছ করে সে ওষুধ, সে এক্সরে মেশিন, সে ইউএসজি মেশিন, যা যা আইন আছে সমস্ত আইনকে তুচ্ছ করে, আইনের পরোয়া না করে ইচ্ছা মতো, এবং যে চিকিৎসকরা তার নিজস্ব স্পেশালিটিতে চিকিৎসা করতে পারেন, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক নিশ্চিতভাবেই তিনি মানুষের চিকিৎসা করতে পারেন এবং তিনি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারেন। একজন আয়ুর্বেদ চিকিৎসক নিশ্চিতভাবেই একজন আয়ুর্বেদ ওষুধ দিয়ে মানুষকে চিকিৎসা করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে বাধ্য করা হচ্ছে মডার্ন মেডিসিনের ওষুধ দিতে, আর মানুষকে ঘুরিয়ে আসলে ঠকানো হচ্ছে। আমরা খুব অবাক হচ্ছি। আসলে এই সেবাশ্রয় মানুষের সেবার জন্য না, এটা এই সেবার নাম করে কিছু মানুষের আশ্রয় পাওয়ার জায়গা, অর্থাৎ তারা নেতাদের সেবা দেওয়ার জন্য তাদের আশ্রয় পাওয়া। যারা ওই সেবাশ্রয়ে গিয়ে পৌঁছে মানুষেরকে এরকম ঠকিয়েছেন, তারা এখন বলুন, মুখ খুলুন, অন্যায় করেছেন, বলুন মানুষের সামনে আমরা অন্যায় করেছি। এবং আমরা মনে করি কারোর কোনো আপত্তি ছিল না যদি তারা তখন প্রতিবাদ করতেন। আসলে প্রতিবাদের গলাটা না কেঁপে যেত। মানুষ তার ছোট ছোট সুবিধের জন্য অনেক সময় মুখ বুজে থাকে, এই মুখ বুজে থাকবেন না। আজকে এই সরকার যে ব্যবস্থা নিচ্ছে আমরা তার দেখে নিশ্চিতভাবেই আমরা মনে করি এই দুর্নীতির সমূলে উৎপাদন হবে এবং মানুষের যে অন্যায় হয়েছে মানুষের ওপরে সেই অন্যায়গুলি আর কোনোদিন কেউ করার সাহস করবে না। আসলে আমাদের গত 15 বছর ধরে তিলে তিলে জীবনের সর্বস্তরে এই দুর্নীতি বাসা বেঁধেছে। আমরা আরজিকর মেডিকেল কলেজের ঘটনা দেখেছি, আমরা মেদিনীপুরের কথা বললাম, আমরা কত কত হাসপাতাল, ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, তার ওষুধ, তার স্যালাইন কী না ঘটেছে। আর আজকে সেবাশ্রয়ের নামে কিছু মানুষকে ভাঁওতা দেওয়া, কিছু মানুষকে ঠকানো এবং জালিয়াতি করা। আমরা মনে করি এই রাজ্যের মানুষ যেভাবে প্রতিবাদ করেছেন, বারে বারে করেছেন, তাদেরকে ছুঁড়ে ফেলেছেন, তাদের এই দেশের আইন তাদেরকে নিশ্চিতভাবেই তাদের অপরাধী হিসেবে গণ্য করবে এবং তাদের সাজা পাবে। তাই মানুষ শাস্তি পাবে, মানুষ শান্তি পাবে তারা শাস্তি পেলে। চিকিৎসার জন্য সেবাশ্রয় গিয়েছিলেন বিষ্ণুপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা পুরকায়েত। তারও অভিজ্ঞতা হয়েছিল ভয়াবহ। দক্ষিণবাগী সেবাশ্রয় যেখানে হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটে লিখে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। এই প্রেক্ষাপটে সেবাশ্রয় প্রকল্প নিয়ে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। সেবাশ্রয় কি দুর্নীতির আশ্রয়? এই শিকড় কি আরো গভীরে? সেবার নামে মানুষের জীবন নিয়ে কি ছিনিমিনি চলেছে? একের পর এক যা অভিযোগ সামনে আসছে তাতে অবহেলার ছবিটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। যেমন ফলতার বাসিন্দা কল্যাণ কুমার দাস অর্থোপেডিক চিকিৎসককে দেখাতে বা দীপালি দাসকে নিয়ে এসেছিলেন সেবাশ্রয় ক্যাম্পে। চক্ষুরোগ বিশেষজ্ঞকে দেখাতে নিয়ে এসেছিলেন কাকাকে, কিন্তু চিকিৎসায় কাজ হয়নি বলে অভিযোগ। শেষে তাদেরকে নিয়ে যেতে হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। মা এখানে আসে টোটো ভাড়া করে, তারপরে কোনো ট্রিটমেন্ট হয়নি,
রেফার টু মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার রেফার করে দেওয়া হয় এবং ওখানে পরবর্তী যেতে 2-4টে ওষুধ দেওয়া হয় আর তেমন তদন্তে মানে চিকিৎসার অগ্রগতি হয়নি, লাভ কিছু হয়নি। সেই আমাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে দেখাতে হয়, সেখান থেকেই বাকি ট্রিটমেন্টগুলো হয়। সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে ডায়মন্ড হারবারের হরিণডাঙ্গার বাসিন্দা আলপনা মণ্ডলেরও। অভিযোগ, সুগার ও থাইরয়েডের জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হলেও তার রিপোর্টই দেওয়া হয়নি। রিপোর্টটা আমার দেওয়া হয়নি। কি টেস্ট হয়েছিল? ওই থাইরয়েড, সুগার রিপোর্ট মানে করিয়েছিলাম, কিন্তু আমার রিপোর্ট দেয়নি। কোথায় রিপোর্ট করিয়েছিলেন? এই ক্যাম্পে, সেবাশ্রয়ে। সেবাশ্রয়ে এসে যথাযথ চিকিৎসা না পেয়ে ভোগান্তির অভিযোগ তুলছেন এমন অনেকেই, যেমন ডায়মন্ড হারবারেরই হরিণডাঙ্গার আরেক বাসিন্দা অখিল বন্ধু হালদার। ফলতার হরিণডাঙ্গা এলাকার বাসিন্দা অখিল বন্ধু হালদার তার স্ত্রী রিনা হালদারকে নিয়ে এসেছিলেন সেবাশ্রয় ক্যাম্পে চোখ দেখাতে। চোখ দেখিয়েছিলেন? হ্যাঁ, চোখ দেখিয়েছিলাম। দেখানোর পরে ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে পাওয়ার লিখে দিয়েছিল, কিন্তু সেই চশমা যখন পরীক্ষিতে ফিরে পেলাম, সেই চশমা আমার স্ত্রীরও চোখে লাগেনি, আমারও চোখে লাগেনি। শুধু দিয়েছে, চশমার কোনো কাজে আমরা পাইনি, কোনো উপকৃত আমাদের হয়নি। এইসব বাজে বাজে ব্যাপার, এইসব শুধু লোক দেখানি করছে, কিছুই মানুষের উপকার আশা করি হয়নি, কারণ আমার তো একদমই হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একদিকে অভিযোগের পাহাড়, আরেকদিকে আদালতে পরপর ধাক্কা খাচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এ নিয়ে পরপর 3বার কণ্ঠস্বর সংক্রান্ত মামলায় আদালতে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8ই জুলাই অর্থাৎ আগামী বুধবার সকাল 10টায় বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। থাকবেন সিআইডির তদন্তকারী অফিসার ও একজন বিশেষজ্ঞ। তার আগে শুক্রবার ফের কণ্ঠস্বর সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তৃণমূল সংসদের আইনজীবী। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আজ দৃষ্টি আকর্ষণ করার দিন নয়, সোমবার আসবেন। বিধানসভা ভোটের প্রচারে বারবার ডিজে নিয়ে মন্তব্য করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ভোটে ভরাডুবির পর এই মন্তব্যের প্রেক্ষিতেই উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে, পরে তদন্তভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে প্রায় 6.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদও করেন সিআইডি আধিকারিকরা। এদিকে এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21শে মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এরই মধ্যে মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার সেই মামলায় জোর ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তাঁর। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে, তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তাঁরই হয়, তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধা কোথায়? বিচারপতি আরো বলেন, এই মামলা ইতিমধ্যে অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। সওয়াল জবাব শেষে বিধাননগর আদালতের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, মেলেনি রক্ষা কবচ। উল্টে অন্য বিচারপতির এজলাসে মামলা চলার কারণে এই মামলা থেকেই সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবার ফের আদালতে গিয়ে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, অতীতে কোর্টও দেখেছে এই ধরনের ব্যক্তিরা কিভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের ক্ষমতা অপব্যবহার করেছে। শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী তার পিসি থাকার কারণে একের পর এক অন্যায় করেছেন, পার পেয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই সময় রাজনৈতিক বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে গিয়ে একাধিক এমন কথা বলেছেন যে কথাগুলো মানে সরাসরিভাবে বলতে গেলে ইন সিরিয়াস কন্ট্রাভেনশন উইথ দি ল অফ ল্যান্ড। তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। কেউ পার পাবে না, এখানে কেউ অ্যাবভ দি ল নয়। আমরা বলেছি আইনকে যে ভাঙবে সেখানে কোনো রং দেখা হবে না। কে অভিষেক ব্যানার্জি, কে মমতা বন্দ্যোপাধ্যায়, কে কৌস্তব বাগচি, কে হুমায়ুন কবির, কিচ্ছু এসে যায় না।
কোনো দল মত কিচ্ছু দেখা হবে না। কেন্দ্র এবং রাজ্যের যাবতীয় এজেন্সির তদন্তের অভিমুখ প্রত্যাশিতভাবেই অভিষেকের দিকে। সিআইডি, ইডি, সিআইডির তলবের হ্যাট্রিক আজকে হচ্ছে। দলের মধ্যে সর্বস্তরে নেতাকর্মীদের একটা বড় অংশের ক্ষোভের লক্ষ্য অভিষেক তো ছিলেনই, আজ তাতে যুক্ত হলো পরিবারের ভেতর থেকে ওঠা মারাত্মক অভিযোগ। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকা বাবুন বন্দ্যোপাধ্যায় দলের ভরাডুবির জন্য তার ভাইপোকে দায়ী করেছেন। অন ক্যামেরা বাবুন বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেকই। সুতরাং এরপর বলতেই হয় অল রোডস লিড টু ক্যামাক স্ট্রিট। আর আজ আবার বলছি, তলবের হ্যাট্রিক করে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ডিজে বাজানো নিয়ে তার অত্যন্ত উস্কানিমূলক এই মন্তব্যগুলোর জন্য। কিন্তু যার অভিযোগের ভিত্তিতে এই কেস, সেই রাজীব সরকার এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন। আপনি রাজীববাবু 5ই মে বাগুইহাটি থানায় অভিযোগ করেন। কি অভিযোগের মানে ভিত্তি ছিল, কি অভিযোগ ছিল এবং কোন আশঙ্কা থেকে করেছিল? দেখুন, 5ই মে আমি অভিযোগ দায়ের করি। সেটা পরবর্তীকালে ট্রান্সফার হয় বিধাননগর সাইবার পিএসে। সাইবার পিএস আমাকে 15/5 আমাকে এফআইআর লজ করায় এবং 17/5 আমি আরেকটি কমপ্লেন লজ করি, সেটা রিজু দত্তকে নিয়ে। আচ্ছা, কেন? এবং ওটা পরে আসছি, আমি আগে বলে নিই। সেকেন্ড হচ্ছে, আর তারপর ওটা সিআইডি ট্রান্সফার নিয়ে নেয় নিজেদের, এবং সিআইডি এখন বর্তমানে তদন্ত করছে। অভিযোগের বিষয়বস্তু এটা ছিল, এটা শুধু ডিজে বাজানোর মন্তব্যের জন্য নয়, এর পিছনে একটা বড় কনস্পিরেসি আছে। কনস্পিরেসিটা হচ্ছে 2021 সালে ভোট পরবর্তী হিংসা যেটা হয়, সেই হিংসার পরে প্রচুর মানুষ মারা যান, বাড়িঘর পোড়ানো হয়, অনেক কিছু হয়। কলকাতা শহরে কাঁকুরগাছিতে একদম কলকাতা শহরেও হয়েছে। 2021 সালের পরে যখন এই ভোট পরবর্তী হিংসাটা হয়, সেই সময় সরকার আবার পুনরায় নির্বাচিত হয়ে ফিরে আসেন। কিন্তু এই যে ভোট পরবর্তী হিংসাটা, এর সঙ্গে এই যে ঘটনাটা ঘটে, এর সঙ্গে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব তারা কিন্তু ওয়াকিবহাল ছিলেন। এবং তৎকালীন মাননীয়া মমতা ব্যানার্জি, যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যে জানতেন না এটা ভুল কথা, কিন্তু তিনি সেই সময় চুপ ছিলেন, বা পুলিশ প্রশাসন তখন চুপ ছিল, তাও ঠিক ছিল। কিন্তু 2026 বিধানসভা ভোটের সময়, ভোট ঘোষণার পরে অভিষেক ব্যানার্জি যখন এই বক্তব্যটা উনি রাখেন, ডিজে নাম করে যে বক্তব্যটা রাখেন, অ্যাকচুয়ালি এই বক্তব্যটা কিন্তু ডিজে সংক্রান্ত বা উনি হুমকি দিচ্ছেন এটা বড় বিষয় নয়। উনি যেটা ইন্ডিকেট করেছেন যে যদি আপনারা এই মানে হয় থেমে যান বা আপনি যাই করুন, আমরা কিন্তু 2011 ওই ভোট পরবর্তী হিংসাকে কিন্তু আমরা কন্টিনিউ করব এবং এর থেকে আরও ভয়ঙ্কর হবে। এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি এবং এটা খুব বড় একটা মানে ষড়যন্ত্র, কারণ এটা উপর মহলের যারা তৃণমূলের একদম উচ্চতর নেতৃত্ব, তারা ছাড়া এটা সম্ভব নয় কোনোভাবে। এই যে উনি সব থেকে বড় কথা, উনি তো একটার পর একটা জনসভায় বলে গেছেন, সুতরাং যদি কোনো চেকস অ্যান্ড ব্যালেন্সের কেউ যুক্তি ওঠে, সেই যুক্তি খারিজ হয়ে যাবে, কারণ উনি তো বলেই গেছেন। একদম। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে উনি বলেছেন এবং ভোট মানে ফল ঘোষণার 48 ঘন্টার মধ্যে কমপক্ষে আমার সম্ভবত 4 জন মারা যান, তার মধ্যে তৃণমূলের 2 জন, বিজেপির 2 জন। বিষয়টা মৃত্যু নয়, কোন পার্টির মৃত্যু সেটা নয়, এটা হচ্ছে ওই ভোটের সময় অভিষেক ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন এটা তার ফলাফল। একই সঙ্গে যখন তৃণমূল হেরে গেল, তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র রিজু দত্ত, উনি যে একটি মানে ফ্রি স্পিচ, মানে তাকে কেউ মাথায় বন্দুক রেখে ওটা বলেননি, উনি ডাইরেক্টলি বলেছেন যে আমাদের কাছে একটা লিস্ট ছিল, তৃণমূলের কাছে একটা লিস্ট ছিল, যেটা জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা লিস্ট ছিল, এবং যদি সেই তৃণমূল জিতে যেত, তারপরে সেই লিস্ট ধরে ধরে প্রচুর মানুষ মারা যেত, ঘরবাড়ি ভাঙচুর হতো, যেটা আরও ভয়ঙ্কর যে কিছু মহিলাকে রেপ করা হতো। এই যে এত বড় স্টেটমেন্ট, এটা উনি ফেসবুকে দিচ্ছেন নিজের, এবং যেটা ভাইরাল হয়েছে। আমার কাছে একটাই প্রশ্ন, আমি কমপ্লেনটা করেছি, এই কমপ্লেনটা শুধু ডিজে মন্তব্য নিয়ে করা হয়েছে এটা ঠিক, কিন্তু এর সঙ্গে কানেক্টিং আমরা যেগুলো অনেক কিছু আমরা মিডিয়াকে বলিনি, সেই জিনিসগুলো রয়েছে, কারণ এটা একটা ইনভেস্টিগেশন। আমরা বলছেন রিজুর বক্তব্য সত্যি হলে টার্গেটেড অ্যাটাক। হ্যাঁ, এটা একটা প্রি প্ল্যান্ড অ্যাটাক, এটা প্রি প্ল্যান্ড একটা ক্রিমিনাল কনস্পিরেসি। তো এটাকে সামনে আনাটা খুব জরুরি। আজকে সবচেয়ে বড় ঘটনা যে ধরে নিন যে লিস্টটা হয়ে রয়েছে, সেই লিস্টে তো কিছু লোকের নাম আজও রয়েছে।
আজকে তো ধরুন বিজেপি এসে গেছে, কিন্তু সেই লোকগুলো কারা যাদের নামে লিস্ট হয়ে রয়েছে? তো আগামী দিনে যে তারা যে আবার আক্রান্ত হবেন না কোনোভাবে, অন্য কোনোভাবে যদি কেউ মারা নাম যাবেন না, এই গ্যারান্টিটা আপনি আমাকে বলুন তো কে দেবে? আপনি তো পাশাপাশি উচ্চতর আদালতে যাওয়ার কথাও বলে। হ্যাঁ, আর যদি সিআইডি, আজকে আমরা সিআইডি অফিসে গেছিলাম, আমি গিয়ে সিআইডির এডিজি সিআইডি তাকে আমরা চিঠি দিয়ে এসেছি এবং পরিষ্কার বলে আসা হয়েছে যদি রিজু দত্তকে এই কেসের মধ্যে ইনভলভ না করা হয় এবং ফুল ইনভেস্টিগেশন উইথ অভিষেক ব্যানার্জি এবং রিজু দত্ত এই দুজনকে যদি কাস্টাডিতে নিয়ে যদি আপনি ইন্টারোগেশন না করেন, আমরা এরপর হাইকোর্ট এবং তার পরবর্তীকালে যে লোয়ার কোর্ট যেটা এমপি এমএলএ কোর্ট আমরা যাব। এদিকে পুলিশকে হুমকি দেওয়ার মামলায় শুক্রবার তলব সত্ত্বেও হাজিরা দিলেন না এইউজেপি বিধায়ক হুমায়ুন কবির। সকাল 11টার সময় শক্তিপুর থানায় তলব করা হলো হুমায়ুন কবির, কিন্তু শক্তিপুর থানায় গেলেন না। আমি যাবই না, আগেই বলেছি। শক্তিপুর থানার ওসির যে ঔদ্ধত্য, যে আচরণ, একটাই কারণ ওসির বাজে বিহেভ। সে আমাদের প্রত্যেকটা কর্মীকে গালিগালাজ করছে, বাপ তুলে গাল দিচ্ছে। সেই অধিকারটা তাকে কে দিয়েছে? একটা ওসি হয়ে গেছে বলে তিনি এত সুপ্রিম পাওয়ার না, কোনো দরকার করে না। নন বেলেবল সেকশনে মামলা তো থাকতেই পারে, আছে তো কি হয়েছে, আছে। দেখুন, হুমায়ুন হোক, আকবর হোক, বাবর হোক, এই ভারতবর্ষে এসে সবাইকে টাইট হতে হয়েছে, ঠিক হতে হয়েছে, এদেরকেও ঠিক হতে হবে, চিন্তার কোনো কারণ নেই। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর প্রকাশ্যে শক্তিপুর থানার ওসির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ান হুমায়ুন কবির। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। সোমবারই বিধানসভায় হুমায়ুন কবিরের শক্তিপুর ও রেজিনগরের জোড়া বক্তব্য নিয়ে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। 2টো এফআইআর স্টার্ট করেছি, আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। 24 ঘন্টা কাটার আগেই আমজনতা পার্টির প্রতিষ্ঠাতা ও নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে জোড়া নোটিশ পাঠায় পুলিশ। পাশাপাশি তার দলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সহ 3 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই মামলায় শক্তিপুর থানায় শুক্রবার হাজিরা দেওয়ার কথা থাকলেও হাজিরা দিলেন না হুমায়ুন কবির। ওসিকে অকথ্য গালিগালাজ করেও তিনি যে বিন্দুমাত্র অনুতপ্ত নন তাও স্পষ্ট করে দেন। আমাকে গালিগালাজ দিয়েছে, আমার ভাইপোকে ধরে নিয়ে গিয়েছে 22 এপ্রিল, দিয়ে পিটিয়েছে। কোন নিয়মে আছে? কোন নিয়মে আছে? কাউকে অ্যারেস্ট করে তারপরে তার গায়ে হাত দিবে, তাকে বাপ তুলে গাল দেবে, বলবে তোর হুমায়ুন কবির বাপকে ডেকে লে আয়। সে আমার বাপ তুলে গাল দেবে, সে আমার ভাইপোকে লকআপে নিয়ে গিয়ে মারবে, আর আমি তাকে খাবো, রসগোল্লা খাওয়াবো নাকি? কিসের জন্য অনুতপ্ত হবো? যে যেমন করবে তার সাথে সেরকম করবো। শক্তিপুরের পাশাপাশি রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। সেই ঘটনায় গত মঙ্গলবার সকালে তার বাড়িতে পৌঁছয় পুলিশ। সেই ঘটনায় শনিবার রেজিনগর থানায় হুমায়ুন কবিরকে হাজির হতে বলা হয়েছে। রেজিনগরের থানার আইও যে আছে বিজন রায়, যে আমাকে নোটিশ করেছে এসআই, তিনি বিভিন্ন থানার ওসি ছিলেন, এখন ঘটনাক্রমে আবার এখানে এসে সেকেন্ড অফিসার। তো সেখানে আমি যাব আগামীকাল। একবার বলবেন যাব না, দুবার বলবেন যাব না, তারপর তো যেতেই হবে। কোঅপারেশন করা দরকার, কারণ একবার নয় বারবার
হুমায়ুন কবির আপনি উস্কানিমূলক কথা বলেছেন। পাবলিককে ইনস্টিগেট করার জন্য, কোনো ধর্মের মানুষকে, এক শ্রেণীর মানুষকে ইনস্টিগেট করার জন্য এরকম করতে পারেন না। একটা দায়িত্ব আছে। আপনার পলিটিক্যাল ফায়দার জন্য আপনি কিন্তু এটা করতে পারেন না। আপনি কিন্তু বারবার করে এসছেন। কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূলের দ্বন্দ্ব ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। এরই মধ্যে প্রদেশ কংগ্রেস দপ্তরে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। উঠল চোর স্লোগান, ছোড়া হলো ডিম। বিক্ষোভের মুখে পড়ে কংগ্রেসে যোগ না দিয়েই ফিরতে হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুনকে। কলকাতা পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুন। শুক্রবার তিনি কংগ্রেসে যোগদানের জন্য বিধান ভবনে যান। তৃণমূলের নেত্রীকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। খুবই ফেটে পড়েছেন এই বিষয়টা নিয়ে যে কোনো রকম দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা যোগদান করতে দেবেন না, এবং যোগদানের প্রতিবাদে এই মুহূর্তে, দুর্নীতিগ্রস্ত যোগদানের প্রতিবাদে তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভিড় জমিয়েছেন এবং কর্মী সমর্থকরা রীতিমতো ক্ষুব্ধ, তারা ক্ষোভে ফেটে পড়েছেন এবং ডিম ছুঁড়েও প্রতিবাদ করছেন। কোনো রকম দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা যোগদান করতে দেবেন না, এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেহানা খাতুনকে তো তারা যোগদান করতে দেবেনই না, এমনটাই কিন্তু তাদের আবেদন। এবং সেই দাবি নিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিধান ভবনের কর্মী সমর্থকেরা একেবারে ক্ষোভে ফেটে পড়েছে। ये कांग्रेस ज्वाइन करने आ रही है, जो तोड़ मारी, गुंडा पाल दी है, सब कुछ की है, कांग्रेस का पार्टी ऑफिस तोड़वाई है। आज वो कांग्रेस ज्वाइन करेगी? हाँ नहीं, हम लोग को ये नहीं, हम लोग को रेहाना खातून नहीं चाहिए। जो चोर चोट्टा है वो हम लोग को नहीं चाहिए, कांग्रेस पार्टी में नहीं चाहिए। सिर्फ टिकट के लिए आया जा रहा, सिर्फ टिकट के लिए। कि टीएमसी में टिकट मिलेगा नहीं, सीपीएम में मिलेगा नहीं, बचा क्या? কংগ্রেস। এখন কংগ্রেসের ভালো দিন, সুদিন ফিরে এসছে। কিছু লোক আছে যারা জয়েনিং করতে এসছে, আর কিছু কংগ্রেসের লোক আছে বলছে এদেরকে নেওয়া চলবে না কারণ তারা কারাপ্টেড। তো এইগুলো নিয়ে প্রতিবাদ হচ্ছে। কলকাতা পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর রেহানা খাতুনকে লক্ষ্য করে উড়ে আসে ডিম, ওঠে চোর স্লোগান। প্রদেশ কংগ্রেস দপ্তরে গেট বন্ধ করে দেওয়া হয়, বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। এটা যে ঘটনাই ঘটে থাকুক, আরে একটা বড় পরিবার, সেখানে কেউ যদি অন্তর্ভুক্ত হতে চায় সেটা শীর্ষ নেতৃত্ব ঠিক করবে, এগুলো কোনো বিষয় না। এরপরই বিধান ভবনে এসে কর্মীদের সঙ্গে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যারা আসতে চাইছেন তাদেরও ইজ্জত থাকবে, ওয়ার্কারকে সম্মান জানিয়ে সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করবে হচ্ছে প্রদেশ কংগ্রেস। ওয়ার্কার যাতে সম্মানের সঙ্গে এতদিন দুদিনে পার্টি করেছে তাদেরও সম্মান যাতে বজায় থাকে। যারা নতুন কংগ্রেসে আসতে চাইছেন দুজনের মধ্যে যাতে আলাপ আলোচনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ হয়, সেই সিদ্ধান্তই কংগ্রেস সবসময় গ্রহণ করবে। দুর্নীতিগ্রস্তরা কংগ্রেসে আসার সাহস পাবে না, কারণ পরের দিন থেকেই তো পুলিশ তাদের পিছনে ঘুরবে। ডিমটা এখন জনতা থেকে কংগ্রেসের মধ্যে ইনফেক্টেড হয়ে গেল, ছড়িয়ে পড়লো। এমন একটা অদ্ভুত অসুখে এরা আক্রান্ত যে কংগ্রেসের মতন একটা সর্বহারা দল প্রায় সব হারিয়ে ফেলেছে, সেই একটা দল, সেই দলও এদেরকে নিতে দেবে না। এরা কোথায়, আমি তো ভেবেছিলাম আয় বাবা বাঁচা করে নিয়ে নেবে, তা না করে তাকেও ডিম মেরে দিচ্ছে। এমন রাজনৈতিক খারাপ অসুখে আক্রান্ত হয়েছে যে একে কোনো রাজনৈতিক দলই স্বীকার করতে রাজি নয়। যেখানে যাচ্ছে সেখানেই ডিম খাওয়াচ্ছে। কংগ্রেস কর্মীদের তুমুল বিক্ষোভের মুখে চাপে পড়ে শেষ পর্যন্ত যোগদান করানো হয়নি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।